আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছিল আমার নিজের মায়ের সঙ্গে বিয়ে করবে বলে। সবাই আমাকে বলেছিল ভুলে যাও, চুপচাপ সরে যাও, কিন্তু আমি যাইনি। আমি তাদের বিয়েতে হাজির হয়েছিলাম। আর যেই না সে বলল কবুল, তারা জানতোই না যে খেলা তখনই শুরু হয়ে গেছে। আমন্ত্রণ পত্র এসেছিল সাদা খামে, চারপাশে সোনালী বর্ডার, যেন সৌন্দর্য দিয়ে বিশ্বাসঘাতকতার কদর্যতা ঢেকে রাখা যায়। আমার মায়ের নাম রায়হানা লেখা ছিল আমার প্রাক্তন স্বামী মিস্টার নীলের পাশে, নিচে গোটা গোটা অক্ষরে লেখা, শেষ পর্যন্ত একসঙ্গে। আমি একবার পড়লাম, তারপর হাসলাম। হাসিটা মজার ছিল না। তোমার স্বামী তোমাকে ছেড়ে সেই নারীর কাছে যাচ্ছে যিনি তোমাকে জন্ম দিয়েছেন, এতে মজার কিছু নেই। হাসিটা ছিল ঠান্ডা, ধারালো, যেন ভেতরে কিছু একটা চিরতরে ভেঙে গেল। নীল 3 মাস আগেই তালাকের কাগজ পাঠিয়েছিল। তুমি খুব দূরের মানুষ, সে বলেছিল। কাজ পাগল, যথেষ্ট কোমল নও। আমার মা রায়হানা তখন আমার সোফায় বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন। পুরুষরা উষ্ণতা চায় তানহা, ফিস ফিস করে বলছিলেন, তুই সবসময় একটু কঠিন। 2 সপ্তাহ পর তিনি আমার বাড়িতে চলে এলেন। নীলের সঙ্গে যেখানে থাকতাম সেই বাড়িতে নয়, আমার বাড়িতে, যে বাড়িটা দাদু ট্রাস্ট করে আমার নামে দিয়ে গিয়েছিলেন, যেটা নীল কখনো খেয়ালই করেনি আর রায়হানা বোঝার চেষ্টাও করেননি। তালাকে শুনানির দিন নীল এসেছিল নেভি ব্লু স্যুট পরে, মুখে নিখুঁত অনুতাপের মুখোশ, আমার মায়ের গলায় মুক্তোর মালা। টেবিলের নিচে তাদের আঙ্গুল একে অপরকে খুঁজে নিচ্ছিল, যতক্ষণ না আমার উকিল সেটা ধরে ফেললেন। আমি কিছু বলিনি, এটাই তাদের অস্বস্তিতে ফেলেছিল। তারা আমার কান্না দেখতে চেয়েছিল, এমন একটা দৃশ্য যাতে আমি ভেঙে পড়া, দুর্বল, অপমানিত দেখাই। কিন্তু আমি একটা শব্দ খরচ না করে সব কাগজে সই করে দিলাম। পরে নীল ঝুঁকে এসে বলল, নিজেকে ছোট করো না তানহা, মুভ অন করো। আমার মা আমার গালে চুমু খেলেন। একদিন তুই আমাকে ধন্যবাদ দিবি। ও এমন কাউকে ডিজার্ভ করে যে সত্যি ভালোবাসতে জানে। আমি তার নিখুঁত হাসিটার দিকে তাকালাম। তুমি ঠিকই বলেছো, আমি আসতে বললাম। ও ঠিক সেটাই পাবে যা ওর জন্য অপেক্ষা করছে। তিনি এক মুহূর্তের জন্য থমকালেন, শুধু এক মুহূর্ত, তারপর হেসে উঠলেন। আর সবাই হাসলো, আমার কাজিনরা, নীলের বন্ধুরা, এমনকি আমার খালাও মেসেজ দিয়ে বললেন, আর সিন ক্রিয়েট করিস না। কিন্তু গল্পটা এখনই শেষ না। খারাপ ছিল নীলের জিম ব্যাগে হোটেলের রসিদ খুঁজে পাওয়া, খারাপ ছিল দেখা আমার মা আমার মেডিকেল রেকর্ডে ঢুকে আমাকে মানসিকভাবে অস্থির বানিয়ে রেখেছেন। খারাপ ছিল বোঝা, নীল আমাদের কোম্পানি থেকে চুপচাপ টাকা সরাচ্ছে আর আমাকে বিশ্বাস করাচ্ছে আমি নাকি ভুল দেখছি। কিন্তু তারা তা জানতো না আমি সেই কোম্পানির দাঁড় করিয়েছি নীল যখন বিনিয়োগ বানানো করতে পারতো না তখন। আর তারা ভেবেছিল আমি সব কিছু নীরবে সহ্য করে যাব, কোনো প্রতিবাদ করা ছাড়াই। আমি শুধু চুপ ছিলাম, এটা ভেবে একজন মা কি করে তার মেয়ের সংসার ভাঙে, সেই মেয়ের জামাইকে বিয়ে করে। এখন আর আমি চুপ থাকবো না, প্রতিবাদ করবই। রাত তখন প্রায় 12টা। পুরো বাড়িটা কেমন যেন নিস্তব্ধ হয়েছিল, শুধু দেয়ালে ঝুলে থাকা ঘড়িটা টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। আমি ডাইনিং টেবিলের সামনে বসেছিলাম। টেবিল জুড়ে ছড়িয়েছিল কিছু ফাইল, ব্যাংক স্টেটমেন্ট আর ল্যাপটপ। অনেকক্ষণ ধরে এই একই জিনিস দেখছি, তবুও মাথার ভিতর যেন কিছুই পরিষ্কার হচ্ছিল না। শুধু একটা কথায় বারবার মনে হচ্ছিল, একজন মা কিভাবে নিজের মেয়ের জীবনটা এভাবে ধ্বংস করতে পারে। নীলের বিশ্বাসঘাতকতা আমাকে যতটা না কষ্ট দিয়েছে, তার থেকেও বেশি কষ্ট দিয়েছে রায়হানার মুখটা। সেই মানুষটা যিনি ছোটবেলায় আমার অসুখ হলে সারা রাত আমার পাশে বসে থাকতেন, তিনি আজ আমার স্বামীকে নিজের করে নিয়েছেন। মাঝে মাঝে মনে হচ্ছিল সবকিছু দুঃস্বপ্ন, কিন্তু সামনে পড়ে থাকা কাগজগুলো আমাকে বারবার বাস্তবে ফিরিয়ে আনছিল। গত 8 মাসে কোম্পানির অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকা সরানো হয়েছে। সব ট্রানজাকশনে আমার ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়েছে। প্রথম আমি ভেবেছিলাম হয়তো হিসাবের কোনো ভুল, কিন্তু যত গভীরে যাচ্ছিলাম তত বুঝতে পারছিলাম কেউ খুব পরিকল্পনা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি ক্লান্ত হয়ে ল্যাপটপ বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ফোনটা কেঁপে উঠলো। অচেনা নাম্বার। কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে থেকে রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে কিছুক্ষণ চুপচাপ, তারপর একটা শান্ত ভারী পুরুষ কণ্ঠ ভেসে এলো। নীল শুধু তোমার সংসার ভাঙেনি, তোমার কোম্পানিটাও শেষ করার প্ল্যান করেছে। আমার বুকের ভেতর ধক করে উঠলো। আমি উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। কে আপনি? লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ইয়াসিন, হয়তো একমাত্র মানুষ যে এখনো তোমাকে বিশ্বাস করে। আমি হতভম্ব হয়ে গেলাম, নামটা আগে কখনো শুনিনি। তবুও লোকটার গলায় এমন একটা আত্মবিশ্বাস ছিল যেটা অবহেলা করা কঠিন। আপনি এসব জানলেন কিভাবে? ওপাশ থেকে শান্ত গলায় উত্তর এলো, কারণ আমি অনেক দিন ধরে নীলকে ফলো করছি। কেন? হালকা একটা হাসির শব্দ শোনা গেল। তারপর সে বলল, সব কথা ফোনে বলা যাবে না। কাল সকাল 10টায় গুলশানের ব্লু অর্কিড ক্যাফেতে আসো, একা আসবে। আমি কেন আপনাকে বিশ্বাস করব? লোকটা খুব ধীর গলায় বলল, বিশ্বাস করো না, কিন্তু যদি নিজের কোম্পানি আর নিজের জীবনটা বাঁচাতে চাও তাহলে আসতে হবে। তারপরই কল কেটে গেল। সারা রাত আমি ঠিক মতো ঘুমাতে পারলাম না। বারবার মনে হচ্ছিল লোকটা কে, কেন আমাকে সাহায্য করতে চায়, আর সবচেয়ে বড় কথা, সে এত কিছু জানলো কিভাবে।
পরদিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। চোখের নিচে কালো দাগ পড়েছে। গত কয়েক মাস আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছি। তবু আজ আমি দুর্বল দেখাতে চাইনি। কালো শাড়ি পরে চুলগুলো খোলা রাখলাম, নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম। ক্যাফেতে ঢুকতে চারপাশে তাকালাম। কোণের একটা টেবিলে বসে থাকা মানুষটাকে দেখে আমার পা থেমে গেল। সাদা শার্ট, কালো ঘড়ি, পরিপাটি দাড়ি আর অদ্ভুত শান্ত চোখ। লোকটা আমাকে দেখে উঠে দাঁড়ালো। তানহা। আমি ধীরে মাথা নেড়ে সামনে এগিয়ে বসলাম। আপনি ইয়াসিন? লোকটা হালকা হাসলো। জি। আমি সময় নষ্ট না করে সরাসরি বললাম, এখন বলুন আপনি কে? ইয়াসিন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ব্যাগ থেকে একটা ফাইল বের করে আমার সামনে রাখলো। আমি তোমাদের কোম্পানির পুরনো ইনভেস্টরদের মধ্যে একজন। তোমার দাদু আমাকে চিনতেন। দাদুর কথা শুনে আমি থমকে গেলাম। দাদু? হ্যাঁ, উনি মারা যাওয়ার আগে কোম্পানির কিছু শেয়ার আমার কাছে রেখে গিয়েছিলেন, কারণ উনি জানতেন একদিন তোমার চারপাশে এমন মানুষ আসবে যারা তোমাকে ব্যবহার করবে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি ফাইলটা খুলতে বুকের ভেতর কেঁপে উঠলো। কিছু হোটেল বিল, ব্যাংক ট্রানজ্যাকশন আর কয়েকটা ছবি। ছবিগুলোতে নীল আর আমার মা একসঙ্গে, খুব কাছাকাছি, খুব স্বাভাবিকভাবে। আমার হাত কাঁপতে শুরু করলো। ছবির তারিখগুলো দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সেগুলো আমার বিয়ের আগের, মানে তখন থেকে তাদের সম্পর্ক ছিল। আমি ফিস করে বললাম, না, এটা হতে পারে না। ইয়াসিন নিচু গলায় বলল, ওদের সম্পর্ক নতুন না তানহা। আমার চোখ ঝাপসা হয়ে গেল। এতদিন ধরে আমি যেটাকে ভালোবাসা ভেবেছিলাম সেটা আসলে একটা সাজানো প্রতারণা ছিল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, ওরা আমাকে নিয়ে খেলেছে? ইয়াসিন শান্ত স্বরে বলল, হ্যাঁ, কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি। আমি ওর দিকে তাকালাম। অনেকদিন পর কেউ আমাকে করুণা না করে শক্ত হওয়ার কথা বলছে। ইয়াসিন ধীরে বলল, নীল পুরো কোম্পানি কন্ট্রোল নিতে চায়, আর তোমার মা তাকে সাহায্য করছে। কিভাবে? তোমাকে মানসিকভাবে অস্থির প্রমাণ করে। আমি হতবাক হয়ে গেলাম। কি? তোমার মেডিকেল রিপোর্টের পরিবর্তন করা হয়েছে? যদি কোর্টে প্রমাণ হয় তুমি মানসিকভাবে অসুস্থ, তাহলে তোমার সম্পত্তি আর কোম্পানির কন্ট্রোল তারা সহজে নিয়ে নিতে পারবে। নিজের মায়ের কথা মনে হতে বুকের ভেতরে আগুন জ্বলে উঠলো। আমি ঠান্ডা গলায় বললাম, ওদের আমি শেষ করে দেব। ইয়াসিন শান্তভাবে বলল, রাগ দিয়ে যুদ্ধ জেতা যায় না, মাথা ঠান্ডা রাখতে হয়। ঠিক তখনই আমার ফোন বেজে উঠলো। স্ক্রিনে বেসে উঠলো মা। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কল রিসিভ করলাম। ওপাশে রায়হানার মিষ্টি কণ্ঠ। তানহা, মা কেমন আছিস? আমি ঠান্ডা স্বরে বললাম, কাজের কথা বলুন। তিনি একটু থেমে বললেন, আজ রাতে আমাদের গায়ে হলুদ, তুই আসবি তো? আমার ঠোঁটে ধীরে একটা তিক্ত হাসি ফুটে উঠলো। আমাকে অপমান করার জন্য? তিনি নরম গলায় বললেন, এসব কি বলছিস? তুই তো আমার মেয়ে। আমি চোখ বন্ধ করলাম। এই নারী এত সুন্দর অভিনয় কিভাবে করে? তারপর ধীরে বললাম, আমি আসবো। কল কেটে দেওয়ার পর ইয়াসিন আমার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই যাবে? আমি ধীরে মাথা নেড়ে বললাম, হ্যাঁ। এতদিন ওরা খেলেছে, এবার আমার পালা। রাত 8টার দিকে বাড়িটা আলোয় ঝলমল করছিল। চারিদিকে অতিথিদের ভিড়, হাসাহাসি, গান বাজনা, যেন এটা কোনো স্বাভাবিক বিয়ে। যেন কেউ ভুলেই গেছে এখানে মেয়ের প্রাক্তন স্বামী আর মায়ের বিয়ে হচ্ছে। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সবাই ফিসফিস করতে শুরু করলো। কেউ অবাক, কেউ কৌতূহলী, কেউ আবার মজা দেখার অপেক্ষায়। আমি কারো দিকে তাকালাম না, সোজা সামনে এগিয়ে গেলাম। স্টেজের উপর রায়হানা হলুদ শাড়ি পরে বসে আছেন, পাশে নীল। আমাকে দেখে নীলের মুখে রং বদলে গেল। আমি স্টেজের সামনে গিয়ে দাঁড়ালাম। কেমন আছেন আপনারা? নীল অস্বস্তিতে বলল, তানহা তুমি এসেছো? আমি ঠান্ডা হাসলাম। কেন, আসতে নেই? রায়হানা দ্রুত হাসি ফিরিয়ে এনে বলল, আমি জানতাম তুই আসবি, শেষ পর্যন্ত আমি তোর মা। আমি তার চোখের দিকে তাকিয়ে ধীরে বললাম, মায়েরা কি মেয়ের জীবন চুরি করে? চারপাশে মুহূর্তে চুপ হয়ে গেল। নীল দাঁড়িয়ে বলল, এখানে নাটক করো না। আমি শান্ত গলায় বললাম, নাটক তো তোমরা করছো, আমি শুধু সত্যিটা দেখাতে এসেছি। ঠিক তখনই হলরুমের বড় স্ক্রিনটা জ্বলে উঠল। একের পর এক ছবি আর ভিডিও চলতে শুরু করলো। সেখানে নীল আর রায়হানা একসঙ্গে, রিসোর্টে, হোটেলে, হাত ধরাধরি করে। ভিডিওগুলোর তারিখ দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ সেগুলো আমার বিয়ের আগের। চারদিকে হইচই পড়ে গেল। কেউ ভিডিও করছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে। রায়হানা কাপা গলায় চিৎকার করে উঠলো, এগুলো বন্ধ কর। নীলের মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে। আমি ধীরে ধীরে স্টেজে উঠে সবার সামনে দাঁড়ালাম। আপনারা সবাই ভাবছিলেন আমি আজ এখানে অপমানিত হতে এসেছি, কিন্তু না, আমি এসেছি সত্যিটা দেখাতে। আমি নীলের দিকে তাকালাম। তুমি বলেছিলে আমি ভালোবাসতে জানি না। তারপর রায়হানার দিকে তাকালাম, আর আপনি বলেছিলেন উনি এমন কাউকে ডিজার্ভ করেন যে সত্যি ভালোবাসতে জানে। আমি ঠান্ডা গলায় বললাম, আজ সবাই দেখুক আপনাদের ভালোবাসা কত পুরনো। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে উঠলো, এটা তো কেবল শুরু। আমি ঘুরে তাকালাম। কালো স্যুট পরে ইয়াসিন ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে, আর নীলের মুখ দেখে বুঝলাম সেই মানুষটাকে খুব ভালোভাবে চেনে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।